অডিও বুক বাই কেয়া থেকে আজ আপনারা শুনবেন হুমায়ুন আহমেদের লেখা মিসির আলির অমীমাংসিত রহস্য পার্ট 4 এবং শেষ অংশ। কড়া নাড়তেই দরজা খুলল। অতসী মুখ বের করল। মিসির আলি বললেন, ভালো আছো অতসী? অতসী স্থির চোখে তাকিয়ে রইল। অতসী জবাব দিল না। মিসির আলি বললেন, আমি ভেবেছিলাম তোমরা আসবে আমার কাছে, তোমরা এলে না। শেষে নিজেই এলাম। ঠিকানা বদলেছ, খুঁজে বের করতে কিছু সময় লেগেছে। আজ কি তোমার বাবার সঙ্গে দেখা করা যাবে? না, আজও যাবে না। যাবে। তাহলে দরজা থেকে সরে দাঁড়াও, ঘরে ঢুকি। অতসী দরজা থেকে সরে দাঁড়ালো। মিসির আলি বললেন, তুমি কি আমাকে দেখে অবাক হয়েছ? অতসী নিচু গলায় বলল, না, অবাক হইনি। আপনি আসবেন আমি জানতাম। বসুন, বাবাকে ডেকে দিচ্ছি। অতসী ভেতরে চলে গেল। অম্বিকাবাবু প্রায় সঙ্গে সঙ্গেই ঢুকলেন। লুঙ্গি পরা, খালি গা, কাঁধের ওপর ভেজা গামছা। তিনি অবাক হয়ে মিসির আলির দিকে তাকিয়ে রইলেন। তার মেয়ের মতো তিনিও পলক না ফেলে তাকিয়ে থাকতে পারেন। মিসির আলি বললেন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমাকে চিনতে পারছেন না। অম্বিকাবাবু বললেন, স্যার বসুন, আপনি মিসির আলি। আগেও একবার এসেছিলেন, আমার মেয়ে আমাকে বলেছে। কি ব্যাপার স্যার? আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আপনি বসুন, আমি বেশিক্ষণ আপনাকে বিরক্ত করব না। অম্বিকাবাবু বসলেন। মনে হচ্ছে একটু ভয় পাচ্ছেন। বারবার ভেতরের দরজার দিকে তাকাচ্ছেন। মনে হচ্ছে তিনি চাচ্ছেন তার মেয়ে এসে বসুক তার কাছে। অম্বিকাবাবু বলুন, আপনি ওসমান গনিকে চেনেন তাই না? জি, চিনি। তিনি হাত দেখাবার জন্য আপনার কাছে আসতেন? জি। তার স্ত্রীও কি এসেছিলেন? একদিন এসেছিলেন। ওসমান গনি প্রায়ই আসতেন? মাঝে মাঝে আসতেন। উনি আমাকে খুব পছন্দ করতেন। উনি কি পামিস্ট্রি বিশ্বাস করতেন? না, উনি নাস্তিক ধরনের মানুষ, কোনো কিছুই বিশ্বাস করতেন না। আপনি তার মেয়েটিকে চেনেন? না। কখনো দেখেননি? না। অতসী বলছিল আপনার শরীর খারাপ। কী রকম খারাপ? আমার মানসিক কিছু সমস্যা আছে। মাঝে মাঝে মাথা এলোমেলো হয়ে যায়। তখন কি করি না করি কিছুই বলতে পারি না। কিছু মনেও থাকে না। আপনি যে আমার কাছে গিয়েছিলেন তা মনে আছে? জি না, মনে নেই। আমাকে কি বলেছিলেন কিছুই মনে নেই? না স্যার, ওই সময় আমার মাথা ঠিক ছিল না। অতসী চা নিয়ে ঢুকলো। আগের মতো দুধ চিনি ছাড়া চা নয়, দুধ চা। চায়ের সঙ্গে বিস্কিট আছে, চানাচুর আছে। মনে হচ্ছে আগের হতদরিদ্র অবস্থা এরা কাটিয়ে উঠেছে। অম্বিকাবাবু বলুন, আপনি কি কখনো ওসমান গনি সাহেবের বাড়িতে গিয়েছেন? না। কখনো যাননি? না। উনি কখনো আপনাকে যেতে বলেননি? না। অতসী 2 কাপ চা এনেছিল। মিসির আলি তার 1 কাপ শেষ করলেন। কিন্তু অম্বিকাবাবু নিজের কাপ ছুঁয়েও দেখলেন না। তিনি সারাক্ষণ বসে রইলেন মাথা নিচু করে। তার দৃষ্টি চায়ের কাপের দিকে। ওসমান গনি যে মারা গেছেন তা কি আপনি জানেন? জানি। কিভাবে জানলেন? পত্রিকায় পড়েছেন? অম্বিকাবাবু জবাব দিলেন না। গামছা দিয়ে মুখ মুছতে লাগলেন। উঠি অম্বিকাবাবু। আচ্ছা, আরেকদিন এসে আপনাকে হাত দেখিয়ে যাব। অম্বিকাবাবু মৃদু গলায় বললেন, এখন আর হাত দেখতে পারি না। অসুখের পর ক্ষমতা নষ্ট হয়ে গেছে। তাহলে গল্প করার জন্যই না হয় আসবো, যদি আপনার আপত্তি না থাকে। অম্বিকাবাবু কিছু বললেন না। মিসির আলি রোজভিলায় ফিরে এলেন। রোজভিলা তার কাছে এখন নিজের বাড়িঘরের মতোই লাগছে। অন্যের বাড়িতে থাকছেন, খাওয়া দাওয়া করছেন, এ নিয়ে কোনো রকম অস্বস্তি বোধ করছেন না। রোজভিলায় আজ তার 5ম দিন। এখন পর্যন্ত আব্দুল মজিদ ছাড়া অন্য কারোর সঙ্গে কথাবার্তা বলেননি। যদিও এ বাড়িতে বেশ কিছু মানুষ বাস করে। 2 জন বাবুর্চি আছে। একজন একতলায় থাকে, সে পুরুষ, নাম মকিম মিয়া। অন্যজন মহিলা, জাহানারা। সে থাকে দোতলায়। দোতলায় ওসমান গনি সাহেবের দুঃসম্পর্কের এক ফুপুও থাকেন। 80-র কাছাকাছি বয়স। হুইল চেয়ারে করে মাঝে মাঝে বারান্দায় আসেন। এই বৃদ্ধা মহিলার দেখাশোনা করার জন্য অল্প বয়স্ক একটি মেয়ে আছে, সালেহা নাম। নাদিয়ার কাজকর্ম দেখাশোনা করার জন্য একজন কাজের লোক আছে, অ্যাংলো মেয়ে, নাম এলিজাবেথ, ডাকা হয় এলি করে। দোতলার পুরোটাই নারীমহল।
পুরুষদের সন্ধ্যার পর সেখানে প্রবেশাধিকার নেই। একতলায় পুরুষ রাজত্ব, এখানে সবাই পুরুষ। 2জন ড্রাইভার, 3জন দারোয়ান, 2জন মালি, এরাও একতলার বাসিন্দা। তবে এরা মূল বাড়িতে থাকে না, বাড়ির পেছনে ব্যারাকের মতো এক সারিতে কয়েকটা ঘর আছে, এরা সেখানে থাকে। মূল বাড়িতে সাফাকাত নামের এক ভদ্রলোক থাকেন, সবাই তাকে ম্যানেজার সাহেব ডাকেন। ভদ্রলোকের সঙ্গে মিসির আলির কয়েকবারই দেখা হয়েছে, কখনো কথা হয়নি। সাফাকাত সাহেবের সঙ্গে মুখোমুখি হলেই তিনি দ্রুত পাশ কাটিয়ে চলে যান। মিসির আলির কয়েকবারই ইচ্ছা করছে তাকে ডেকে জিজ্ঞেস করেন, আপনি আমাকে দেখলে এমন করেন কেন? শেষ পর্যন্ত জিজ্ঞেস করা হয়নি। মিসির আলি নিজেকে একটু গুছিয়ে নিতে চাচ্ছেন, কিন্তু গুছোতে পারছেন না, সব এলোমেলো হয়ে আছে, অনেকগুলো প্রশ্নের জবাব পাওয়া যাচ্ছে না। রাত 9টার মতো বাজে। মিসির আলি তার শোবার ঘরে খাতা খুলে বসেছেন, পেন্সিলে নোট করছেন। এখন লিখছেন সেই সব প্রশ্ন যার উত্তর তিনি বের করতে পারছেন না। ওসমান গনির মতো ধনবান এবং ক্ষমতাবান ব্যক্তি প্রায়ই আসতেন অম্বিকাবাবুর কাছে, কিন্তু অম্বিকাবাবু কখনো এ বাড়িতে আসেননি। যদিও উল্টোটাই হওয়া উচিত ছিল, ওসমান গনি অনায়াসে ডেকে পাঠাতে পারতেন অম্বিকাবাবুকে। কেন তা করেননি? ওসমান গনি প্যামিস্ট্রি বিশ্বাস করেন না। তাহলে ঠিক কোন প্রয়োজনে অম্বিকাবাবুর কাছে তিনি যেতেন? অম্বিকাবাবুর কথা অনুযায়ী ওসমান গনি তাকে খুব পছন্দ করতেন। কেন পছন্দ করতেন? অম্বিকাবাবুর চরিত্রের কোন দিকটি তাকে আকৃষ্ট করেছিল? অম্বিকাবাবু এবং তার কন্যা আমাকে এড়িয়ে চলতে চাইছে, এরা দুজনই আমাকে ভয় পাচ্ছে। কেন? আমার সঙ্গে যাতে দেখা না হয় সে কারণে এরা বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে গেল। কেন? দরজায় টোকা পড়ছে। মিসির আলি বললেন, কে? স্যার, আমি মজিদ, রাতের খাবার নিয়ে এসেছি স্যার। মিসির আলি উঠে দরজা খুলে দিলেন। মজিদ বলল, খাওয়া শেষ হবার পর আপা তার সঙ্গে আপনাকে দেখা করতে বলেছেন। আমি দোতলায় যাব, না তিনি নিচে নেমে আসবেন? স্যার, আমি আপনাকে দোতলায় নিয়ে যাব। নাদিয়া দোতলার বারান্দায় অপেক্ষা করছিল। মিসির আলি ঢুকতেই হাসি মুখে বলল, কেমন আছেন মিসির আলি সাহেব? ভালো। আপনার তদন্ত কেমন এগুচ্ছে? এগুচ্ছে। বসুন, বলুন তো কী জন্যে ডেকেছি? বুঝতে পারছি না। জ্যোৎস্না দেখার জন্য ডেকেছি। বারান্দা থেকে সুন্দর জ্যোৎস্না দেখা যায়। ঘরের এবং বাগানের সব বাতি নিভিয়ে দিতে বলবো, তখন দেখবেন কি সুন্দর জ্যোৎস্না। স্ট্রিট ল্যাম্পগুলো সবসময় ডিস্টার্ব করে, তবে সৌভাগ্যক্রমে আজ স্ট্রিট ল্যাম্প জ্বলছে না। অ্যাংলো মেয়েটি চায়ের ট্রে নিয়ে ঢুকলো। মেয়েটির মুখ ভাবলেশহীন, কেমন পুরুষালী চেহারা। সে রোবটের মতো কাপে চা ঢালছে। নাদিয়া বলল, এলি তুমি বাতি নিভিয়ে দিতে বলো, আমরা জ্যোৎস্না দেখব। এলি মাথা নাড়ল, মোটেই বিস্মিত হলো না। তার অর্থ হচ্ছে বাতি নিভিয়ে জ্যোৎস্না দেখার এই পর্বটি নতুন নয়, আগেও করা হয়েছে। মিসির আলি সাহেব বলুন, আপনি মজিদ ছাড়া আর কাউকে কিছু জিজ্ঞেস করেননি? এখনও করিনি, তবে করব। সময় নিচ্ছেন কেন? গুছিয়ে আনতে চেষ্টা করছি, গুছিয়ে আনলেই জিজ্ঞেস করব। ওরা নিজ থেকে কিছু বলছে না? না। নাদিয়া হাসতে হাসতে বলল, এরা কি আপনাকে গোপনে বলেনি এ বাড়িতে ভূত আছে? গভীর রাতে বাথরুমে গেলে আপনা আপনি বাথরুমের দরজা বন্ধ হয়ে যায়। মজিদ নিশ্চয়ই ইতিমধ্যে আপনাকে এই কথা বলেছে এবং অনুরোধ করেছে যেন আমি না জানি। কি করেনি? করেছে। আপনার বাথরুমের দরজা কি কখনো বন্ধ হয়েছে? এখনও হয়নি। নাদিয়া সিগারেট ধরাতে ধরাতে বলল, আমার বাথরুমের দরজাও বন্ধ হয়নি। ওদের প্রত্যেকের বেলাতেই নাকি হয়েছে। আপনি কি ভূত বিশ্বাস করেন মিসির আলি সাহেব? না, করি না। আমিও করি না। আপনার বাবা, তিনি কি করতেন? নাদিয়া কিছু না বলে সিগারেটে টান দিতে শুরু করলো। হাতের ইশারায় এলিজাবেথকে চলে যেতে বলল। এলিজাবেথ চলে গেল এবং তার প্রায় সঙ্গে সঙ্গেই ঘরের সব বাতি নিভে গেল। নাদিয়া বলল, খুব সুন্দর জ্যোৎস্না, তাই না মিসির আলি সাহেব? হ্যাঁ, খুব সুন্দর। আপনি কিন্তু আমার প্রশ্নের জবাব দেননি। আপনার বাবা কি ভূত বিশ্বাস করতেন? তিনি নাস্তিক ধরনের মানুষ, কিন্তু শেষের দিকে ভূত প্রেত বিশ্বাস করা শুরু করলেন। কেন? ঠিক বলতে পারবো না কেন, তাকে কখনো জিজ্ঞেস করিনি। মিসির আলি বললেন, বাথরুমের দরজা বন্ধ হওয়া সংক্রান্ত ভয় পাওয়া শুরু হলো কখন? আপনার মার মৃত্যুর পর, না তারও আগে? তারও আগে। এর একটা ঘটনা আছে, ঘটনাটা আপনাকে বলি, আপনার তদন্তে সাহায্য হতে পারে। আপনি পা উঠিয়ে আরাম করে বসুন।
টি পট ভর্তি চা। চা খেতে খেতে গল্প শুনুন। তার আগে বলুন, জ্যোৎস্না কেমন লাগছে? ভালো লাগছে। জ্যোৎস্না দেখার এই কায়দা কার কাছ থেকে শিখেছি জানেন? বাবার কাছ থেকে। তিনি এইভাবে জ্যোৎস্না দেখতেন। যে রাতে খুব পরিষ্কার জ্যোৎস্না হতো তিনি টেলিফোন করে দিতেন মিউনিসিপ্যালিটির মেয়র সাহেবকে। তারা বাসার সামনের স্ট্রিট লাইটের বাতি নিভিয়ে দিত। ক্ষমতাবান মানুষ আবার অনেক সুবিধা। মিসির আলি পা উঠিয়ে বসলেন। নাদিয়া গল্প শুরু করলো। আমার বাবা বিয়ে করেছিলেন খুব অল্প বয়সে, 21 বছর বয়সে। আমার মার বয়স তখন 15। ভালোবাসার বিয়ে। বাবার তখন খুব দুর্দিন যাচ্ছে, টাকা পয়সা নেই, পরের বাড়িতে থাকেন। এর মধ্যে নতুন বউ যাকে তার বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে। নানান দুঃখ কষ্টে তাদের জীবন কাটছে। শুরুটা সুখের না বলাই বাহুল্য। এর মধ্যে মা কনসিভ করে ফেললেন। এই অবস্থায় নতুন একটি শিশু পৃথিবীতে আনা চরম বোকামি। কাজেই বাবা মা দুজন মিলেই ঠিক করলেন শিশুটি নষ্ট করে দেয়া হবে। হলো তাই। আনারি ডাক্তার অ্যাবর্শন খুব ভালোভাবে করতে পারল না, যে কারণে মার সন্তান ধারণের ক্ষমতা নষ্ট হয়ে গেল। বিয়ের 10 বছর পরেও তার আর কোনো ছেলেমেয়ে হলো না। ততদিনে বাবা 2 হাতে টাকা রোজগার করতে শুরু করলেন। অর্থের সুখ বলতে যা তারা পেতে শুরু করেছেন, বড় সুখের পাশাপাশি বড় দুঃখ থাকে। তাদের দুঃখ হলো সন্তানহীন জীবন কাটাতে হবে এই ধারণায় অভ্যস্ত হওয়া। মার জন্য এটা ছিল অত্যন্ত কঠিন। বাবা সেই কঠিন ব্যাপারটাকে সহজ করার জন্য একটা 6 মাস বয়সী ছেলে দত্তক নিলেন। আশ্চর্যের ব্যাপার হলো ছেলেটি দত্তক নেবার সঙ্গে সঙ্গে মা কনসিভ করে ফেললেন। আমার জন্ম হলো। ছেলেটির সঙ্গে আমার বয়সের ব্যবধান 9 মাসের মতো। আমরা দুজন একসঙ্গেই বড় হচ্ছি। সঙ্গত এবং স্বাভাবিক কারণেই মার সমস্ত স্নেহ তখন আমার দিকে। ছেলেটিকে তিনি সহ্যও করতে পারেন না, আবার কিছু বলতেও পারেন না, কারণ ছেলেটিকে বাবা খুব পছন্দ করতেন। মা একেবারেই করতেন না। ছেলেটা ছিল খুব লাজুক ধরনের, কারো সঙ্গে বিশেষ কথা বলতো না। মা অতি তুচ্ছ অপরাধে তাকে শাস্তি দিতেন। শাস্তিটা হলো আর কিছুই না, বাথরুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়া। বাথরুম ছিল মার জেলখানা। অপরাধের গুরুত্ব বিচার করে বাথরুমে থাকার মেয়াদ ঠিক হতো। মিসির আলি কাপে চা ঢালতে ঢালতে বললেন, আপনাকে কি এই জাতীয় শাস্তি পেতে হয়েছে? না, আমাকে এ ধরনের শাস্তি কখনো দেয়া হয়নি। যাই হোক, আমি বলছিলাম এক রাতের কথা। মা ছেলেটিকে শাস্তি দিয়েছেন, বাথরুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিয়েছেন। সেই রাতে খুব বৃষ্টি হচ্ছিল। ছেলেটাকে বাথরুমে ঢোকানোর পর খুব ঝড় শুরু হলো। ঘরের জানালার বেশ কয়েকটা কাঁচ ভেঙে গেল। আমাদের বাসার পেছনে বড় একটা ইউক্যালিপটাস গাছ ছিল। ওই গাছ ভেঙে বাড়ির ওপর পড়ল। মনে হলো পুরো বাড়ি বুঝি ভেঙে পড়ে গেল। আমি চিৎকার করে কাঁদছি। কারেন্ট চলে গেল। সারা বাড়ি অন্ধকার। বিরাট বিশৃঙ্খলার মধ্যে সবাই ভুলে গেল ছেলেটির কথা। তার কথা মনে হলো পরদিন ভোরে। বাথরুমে দরজা খুলে দেখা গেল সে বাথটাবে চুপচাপ বসে আছে, তাকিয়ে আছে বড় বড় চোখে। তার দেহে যে প্রাণ নেই তাকে দেখে মোটেই বোঝা যাচ্ছিল না। ছেলেটি মারা গিয়েছিল ভয়ে হার্ট ফেল করে। বাথরুম সংক্রান্ত ভয় শুরু সেখান থেকে। গল্পটা কেমন লাগলো মিসির আলি সাহেব? মিসির আলি জবাব দিলেন না। নাদিয়া হাই তুলতে তুলতে বলল, রাত অনেক হয়েছে, যান ঘুমিয়ে পড়ুন। আজ সারা রাত যদি বাতি না জ্বালানো হয় আপনার কি অসুবিধা হবে? জি না, অসুবিধা হবে না। মজিদ আপনার ঘরে মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসবে। অসম্ভব সুন্দর একটা জ্যোৎস্না রাত। ইলেকট্রিক বাতি জ্বালিয়ে এই রাত নষ্ট করার কোনো মানে হয় না। রাত বেশি হয়নি, 12টা বাজে। অন্ধকার ঘরে মোমবাতি জ্বালানোর কারণেই বোধহয় নিশুতি রাত বলে মনে হচ্ছে। মিসির আলি খানিকক্ষণ লেখালেখি করার চেষ্টা করলেন। লেখার বিষয় অনিদ্রা। অনিদ্রা সম্পর্কে তার নিজস্ব ব্যাখ্যা। এই প্রবন্ধটি তিনি গত 2 বছর ধরে লেখার চেষ্টা করছেন। যখনই কিছু মনে হয় তিনি লিখে ফেলেন। আজ কিছুই মনে আসছে না, তবুও লিখছেন। স্যার, মিসির আলি চমকে তাকালেন। আব্দুল মজিদ বিছানার পাশে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? একটা চার্জ লাইট নিয়ে এসেছি স্যার, আপা পাঠিয়ে দিয়েছেন। দরকার ছিল না। আপা বললেন আপনি রাত জেগে পড়াশোনা করেন, মোমবাতির আলোয় পড়তে অসুবিধা হবে। ঠিক আছে, রেখে যাও।
ফ্যান চলছে না, গরম লাগছে। মিসির আলি বারান্দায় এসে বসলেন। বারান্দার এক কোণার মেঝেতে আরও একজন বসে আছে। মিসির আলিকে দেখে পিলারের আড়ালে নিজেকে সরিয়ে নিল। মিসির আলি বললেন, কে ওখানে? সাফাকাত সাহেব না? জি স্যার। লুকিয়ে আছেন কেন? এখানে আসুন, গল্প করি। সাফাকাত পিলারের আড়াল থেকে বের হয়ে এলো। খুব অনিচ্ছার সঙ্গে এলো। মিসির আলি সাহেব পাশের চেয়ার দেখিয়ে বললেন, বসুন, চেয়ারে বসুন। জি না স্যার। না কেন? চেয়ারে বসতে অসুবিধা আছে? সাফাকাত বসে পড়ল। মিসির আলি বললেন, আপনি আমাকে এড়িয়ে চলেন কেন? দেখা হলেই পালিয়ে যান কিংবা পিলারের আড়ালে লোকান। রহস্যটা কি? সাফাকাত জবাব দিল না। সাফাকাত সাহেব, জি। আপনি বাথরুমে গিয়েছেন আর আপনি দরজা বন্ধ হয়ে গেছে, এরকম কি কখনো হয়েছে? দুবার হয়েছে স্যার। শেষ কবে হলো? ওসমান গনি সাহেবের মৃত্যুর আগে না পরে? ওনার মৃত্যুর আগে। কতদিন আগে? 8 দিন আগে। খুব ভয় পেয়েছিলেন? জি স্যার। দরজা কতক্ষণ বন্ধ ছিল? বলতে পারি না, ভয়ে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। দরজা খুলে এরা আমাকে বের করলো। তারপর হাসপাতালে নিয়ে যায়। 2 দিন ছিলাম হাসপাতালে। এত ভয় পেলেন কেন? হঠাৎ করে বাথরুম অন্ধকার হয়ে গেল। তারপর ঘন্টার শব্দ শুরু হলো। ও আচ্ছা, ঘন্টার শব্দ হচ্ছিল। জি। গির্জায় ঘন্টার যেরকম শব্দ হয় সেরকম শব্দ। গির্জার ঘন্টার শব্দের কথা আপনি জানলেন কিভাবে? আমার বাড়ি স্যার বরিশালের মুলাদি। ওইখানে ক্যাথলিকদের একটা গির্জা আছে। বাতি নিভে গেল, গির্জার ঘন্টার শব্দ হতে লাগলো। আর কি হলো? ফুলের গন্ধ পেলাম স্যার। কি ফুল? কাঠালি চাপার ফুল। এই বাড়িতে আপনি তাহলে খুব ভয়ে ভয়ে থাকেন? জি স্যার, কোনো সময় বাথরুমের দরজা বন্ধ করি না। চাকরি ছেড়ে দেওয়ার কথাও স্যার ভেবেছি। চাকরি কোথাও পাচ্ছি না। চাকরির বাজার খুব খারাপ। তাছাড়া কি? আপা আমাকে খুব পছন্দ করেন। ওনাকে একা ফেলে রেখে যেতে ইচ্ছা করে না। আপনার আপা প্রসঙ্গ বলুন, উনি কেমন মেয়ে? খুব তেজি মেয়ে স্যার, খুব সাহসী। সন্ধ্যার পর থেকে এ বাড়ির লোকজন ভয়ে অস্থির হয়ে থাকে। কিন্তু আপার মনে কোনো ভয় ডর নেই। রাত বিরাতে একা একা ঘুরে বেড়ান। তাছাড়া স্যার দেখুন, বাবার এত বড় বিজনেস সব তিনি নিজেই দেখছেন, ভালোভাবে দেখছেন। আকাশে মেঘ জমতে শুরু করেছে। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই মেঘে ঢাকা পড়বে চাঁদ। সাধের জ্যোৎস্না বেশিক্ষণ দেখা যাবে না। মিসির আলি উঠে পড়লেন। ঘুম পাচ্ছে। ঘরে ঢোকামাত্র আব্দুল মজিদ এলো পানির গ্লাস ও বোতল নিয়ে। এখনও জেগে আছো মজিদ? জি স্যার, ঘর অন্ধকার, ঘুমাতে ভয় ভয় লাগে। আপনার কি আর কিছু লাগবে? না, কাল সকালে বৃদ্ধা মহিলাটার সঙ্গে কথা বলবো। জি আচ্ছা স্যার। উনি ঘুম থেকে ওঠেন কখন? বুড়ো মানুষ তো স্যার, রাতে ঘুম হয় না। ফজর ওয়াক্তে ঘুম ভাঙে। আমি খুব ভোরেই ওনার সঙ্গে কথা বলবো। জি আচ্ছা স্যার। তুমি চলে যাও। আমার আর কিছু লাগবে না। মজিদ তবুও দাঁড়িয়ে রইল। মিসির আলি বললেন, কিছু বলবে মজিদ? মজিদ নিচু গলায় বলল, বাড়িঘর অন্ধকার, বাথরুমে যদি যান দরজাটা খোলা রাখবেন স্যার। আমার ভূতের ভয় নেই মজিদ। স্যার, ভূতের ভয় আমারও ছিল না, কিন্তু এই দুনিয়ায় অনেক কিছু আছে আমরা আর কতটা জানি। একটু সাবধানে থাকলে ক্ষতি তো স্যার কিছুই না। আচ্ছা, দেখা যাক। রাতে মিসির আলি কয়েকবারই বাথরুমে গেলেন। প্রতিবারই বন্ধ রাখলেন দরজা এবং আশা করতে লাগলেন দরজা আটকে যাবে, কিছুতেই ভেতর থেকে খোলা যাবে না। কিন্তু তেমন কিছু হলো না। মিসির আলি বারান্দায় এসে দাঁড়ালেন। আকাশ মেঘে ঢাকা, বিজলি চমকাচ্ছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। দোতলার বারান্দায় চটি ফটফটিয়ে হাঁটার শব্দ পাওয়া যাচ্ছে। নাদিয়া হাঁটছে নিশ্চয়ই। মেয়েটা তাহলে সত্যি সত্যিই ঘুমায় না? হুইল চেয়ারে যে বৃদ্ধা বসে আছেন, তার চেহারা এই বয়সেও অত্যন্ত সুন্দর। গায়ের রং দুধে আলতায় বলে যে কথাটি প্রচলিত আছে, ভদ্রমহিলাকে দেখে তা সত্যিই মনে হয়। মাথার চুল লম্বা এবং সাদা, ধপধপ করছে। ধপধপ সাদা চুলেরও যে আলাদা সৌন্দর্য আছে তাই বৃদ্ধাকে দেখে বোঝা যায়। বৃদ্ধার হুইল চেয়ার ধরে যে মেয়েটি দাঁড়িয়ে আছে তার গায়ের রং শ্যামলা হলেও সুশ্রী। এই মেয়েটির নামই সালেহা। কাজের মেয়ে বলে তাকে মনে হয় না। মাথার ঘোমটা দেয়া বলে সালেহাকে বউ বউ মনে হচ্ছে। মিসির আলি বৃদ্ধার সামনে বসতে বসতে বললেন, আপনি কেমন আছেন? বৃদ্ধা নরম গলায় বললেন, বাবা, আমি ভালো আছি। এই বয়সে বেঁচে থাকাই ভালো থাকা। আমি আমার পরিচয় দিয়ে নিই, আমার নাম মিসির আলি।
আপনাকে পরিচয় দিতে হবে না বাবা। আপনি কে আমি জানি। এখানে কী জন্যে আছেন তাও নাদিয়া বলেছে। দু একটা প্রশ্ন করব, যদি কিছু মনে না করেন। কিচ্ছু মনে করব না। আপনি যত ইচ্ছা প্রশ্ন করেন, সব প্রশ্নের জবাব ঠিকঠাক মতো দিতে পারবো কি না তাও তো জানি না। বয়স হয়ে গেছে, ঠিকমতো গুছিয়ে কথা বলতে পারি না। এই বাড়িতে আপনি কতদিন ধরে আছেন? অনেক দিন, তা ধরো 20 বছর। তুমি করে বলে ফেলেছি বাবা, ভুল হয়ে গেছে। কোনো ভুল হয়নি, আপনি আমাকে তুমি করে বলুন, কিচ্ছু অসুবিধা নেই। আপনি তাহলে 20 বছর ধরে এদের সঙ্গে আছেন? হ্যাঁ। এরা মানুষ কেমন? বৃদ্ধা হাত ইশারা করে সালেহা মেয়েটাকে চলে যেতে বললেন। সালেহা চলে গেল। যাবার সময় দরজা ভেজিয়ে দিয়ে গেল। বৃদ্ধা গলার স্বর নিচু করে বললেন, নাদিয়া মেয়েটা খুব ভালো, একটু পাগল ধরনের, রাতে ঘুমায় না, সিগারেট খায়, কিন্তু বড় ভালো মেয়ে। অন্তরটা বিরাট বড়। মেয়ের বাবা মা সম্পর্কে আপনার কি ধারণা? ওরাও মন্দ না, আবার ভালোও না, ভালো মন্দে মিশানো। কিন্তু নাদিয়া মেয়েটার মধ্যে মন্দের ভাগ খুব সামান্য। এই রকম সচরাচর দেখা যায় না। নিজের ছেলেমেয়েরা আমাকে দেখে না, কিন্তু পরের মেয়ে নাদিয়া আমাকে দেখে। একবার জ্বর হলো 104। জ্বরে অচেতন হয়ে গেলাম। জ্ঞান ফিরলে দেখি এই মেয়ে আমার মাথায় পানি ঢালছে। চিন্তা করো বাবা, কোটিপতি বাবার মেয়ে, তার মুখের হুকুমে 10 জন লোক ছুটে আসবে, সে কি না মাথায় পানি ঢালছে। আপনার ছেলে মেয়ে কজন? 3 ছেলে 2 মেয়ে। বড় ছেলেটা বাহরাইনে ড্রাইভারের চাকরি নিয়ে গিয়েছিল, আর ফিরে আসে নাই। তার কোনো খোঁজ খবরও জানি না। ছোটটা থাকে তার বোনের কাছে চিটাগাং, গুন্ডামি বদমেশি এইসব করে। মেজো ছেলেটাকে তো তুমি বাবা দেখিয়েছ, আব্দুল মজিদ। মিসির আলি বিস্মিত হয়ে বললেন, আব্দুল মজিদ আপনার ছেলে? হ্যাঁ বাবা, আমি জানি সে তোমাকে বলে নাই যে আমি তার মা। কাউকেই বলে না, বাবা মার পরিচয় দিতে লজ্জা পায়। আমার ছেলেটা ভালো, তবে বোকা ধরনের। বোকা বলেই ভালো, বয়স তো আমার কম হয় নাই। আমি দেখেছি এই জগতে বোকারাই ভালো। বোকা বলছেন কেন? আমার কাছে তো বোকা মনে হয় না। তুমি দূর থেকে দেখেছ, এই জন্য তোমার কাছে বোকা মনে হয় না। আসলে বোকা। এই বাড়িতেই একটা বাচ্চা ছেলে মারা গিয়েছিল, আপনার মনে আছে? হ্যাঁ মনে আছে। কি ব্যাপার বলুন তো? ওই ব্যাপারে কিছু বলতে চাই না বাবা, ওইটা একটা অ্যাক্সিডেন্ট। এ দুনিয়ায় অ্যাক্সিডেন্ট তো হয়। ছেলের নিয়তি ভয় পেয়ে মৃত্যু। তাই মৃত্যু হয়েছে, নিয়তিকে গালাগাল দিয়ে তো লাভ নেই, তাই না? কারণ আল্লাহ পাক বলেছেন, নিয়তিকে গালি দিও না, কারণ আমিই নিয়তি। পরবর্তী সময় যে দেখা গেল বাথরুম আপনা আপনি বন্ধ হয়ে যায়, এ সম্পর্কে আপনার ধারণা কি? মনের ভুল। দরজা হয়তো একটু শক্ত হয়ে লাগে, এমনি ভয় পেয়ে চিৎকার শুরু করে। কথায় আছে না, বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। মনের বাঘটাই বড়। আপনার বেলায় কখনো এই জাতীয় কিছু ঘটেনি? না। সালেহা ওই মেয়েটির কীরকম অভিজ্ঞতা হয়েছে? একবার নাকি হয়েছে, চিৎকার হইচই, বাথরুমের দরজা ভেতর থেকে খুলতে পারে না। আমি হুইলচেয়ার করে গেলাম, ধাক্কা দিতেই দরজা খুলল। দরজা খুলে দেখি অচেতন হয়ে পড়ে যায়। দাঁতে দাঁত লেগে জিহব্বা কেটে বিচ্ছিরি অবস্থা। ওই যে বললাম মনের বাঘে খায়, তাকেও ধরেছে মনের বাঘে। তুমি কি নিজে মেয়েটাকে জিজ্ঞেস করতে চাও? না চাই না, না চাওয়াই ভালো। জিজ্ঞেস করার আসলে কিছু নেই। ভয় পাওয়া এবারের মানুষের একটা রোগ হয়ে গেছে। মিসির আলি উঠে দাঁড়ালেন। সিঁড়ি দিয়ে নামার সময় দেখা হলো নাদিয়ার সঙ্গে। সে আজও টিয়া পাখি রঙের একটা শাড়ি পরেছে। সবুজ রঙের প্রতি এই মেয়েটার খুব দুর্বলতা। নাদিয়া থমকে দাঁড়িয়ে বলল, তদন্ত এগুচ্ছে? হ্যাঁ এগুচ্ছে। আমার ফুপুর সঙ্গে কথা বলে এলেন? হ্যাঁ। উনি আপনার কেমন ফুপু? সম্পর্কে বেশ দূরের, তবে দূরের হলেও নিকট আত্মীয় বলতে উনিই আছেন। আপনাকে খুব স্নেহ করেন বলে মনে হয়। তা করেন, বেশ স্নেহ করেন। উনি আবার খুব চমৎকার গল্প বলতে পারেন। আমি এত সুন্দর করে গল্প বলতে কাউকে শুনিনি। আপনার তদন্তের ঝামেলা শেষ হলে একবার ওনার গল্প শুনে যাবেন। তার ছেলেটি সম্পর্কে আপনার কি ধারণা? আব্দুল মজিদের কথা বলছেন? বিরাট বোকা। সে বয়সে আমার বড়, কিন্তু প্রতি ঈদে সেজেগুজে এসে আমার পা ছুঁয়ে সালাম করবে। ও আপনার খাতির যত্ন করছে তো? আপনার দেখাশোনার দায়িত্ব দিয়েছি ওর উপর। ও যত্ন করছে, ভালোই যত্ন করছে।
বাড়াবাড়ি রকমের যত্ন দিয়ে সে যদি আপনাকে বিরক্ত করে আমাকে বলবেন, আমি ধমক দিয়ে দিব। ও নিজের বুদ্ধি খাটিয়ে কিছু কিছু কাজ করে যা সহ্য করা যায় না। একবার কি করেছে শুনুন। কোত্থেকে এক মাওলানা সাহেবকে ধরে নিয়ে এসেছে। মাওলানা সাহেব নাকি দোয়া পড়ে এই বাড়ির জিন তাড়াবেন। লম্বা কোর্তা পরা মাওলানা প্রতিটি বাথরুমে ঢুকছে আর দোয়া কালাম পড়ছে। দেখুন তো কি এক অস্বস্তিকর অবস্থা। বাথরুম কি দোয়া পড়ার জায়গা? আচ্ছা যাই, পরে কথা হবে। আপনার তদন্ত শেষ হতে কতদিন লাগবে? বেশি দিন লাগবে না, প্রায় শেষ করে এনেছি। তদন্ত শেষ হলে আবার নিজের আস্তানায় ফিরে যাবেন? তা তো বটেই। নাদিয়া হাসতে হাসতে বলল, আপনি ইচ্ছা করলে কিন্তু তদন্ত শেষ হবার পরেও আমার এখানে থেকে যেতে পারেন। আপনাকে কেন জানি না আমার পছন্দ হয়েছে। কী কারণে পছন্দ হয়েছে তা অবশ্য আমি নিজেও ধরতে পারছি না। নাদিয়া সিঁড়ি বেয়ে উঠে গেল। মেয়েটির চেহারায়, আচার আচরণে মিসির আলি শোকের কোনো ছাপ দেখলেন না। পিতার মৃত্যু শোক সে কাটিয়ে উঠেছে, মনে হয় ভালোভাবেই কাটিয়েছে। গুলশান থানার ওসি বিরক্ত চোখে তাকিয়ে আছেন। তিনি তার ওসি জীবনে এত বিরক্ত চোখে বোধহয় কারো দিকে তাকাননি। ওসি সাহেবের ঠিক সামনের চেয়ারে মিসির আলি বসে আছেন। মিসির আলি কয়েকবার খুব আন্তরিক ভঙ্গিতে ওসি সাহেবের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলেন। ওসি সাহেব পাত্তা দিলেন না, পাত্তা দেবার কথাও না। মিসির আলি নামের এই মানুষটি তার সারাটা দিন নষ্ট করেছে। সকাল 9টার সময় এসেছে, এখন বাজছে 1টা। যাবার নাম নেই, চুপচাপ চেয়ারে পা তুলে বসে আছে। ক্ষুধা তৃষ্ণা কিছুই বোধহয় মানুষটির নেই। ওসি সাহেব হাই তুলতে তুলতে বললেন, আজ চলে যান মিসির আলি সাহেব, আজ আর হবে না। দীর্ঘদিন আগের ব্যাপার, পুরনো রেকর্ডপত্র কোথায় আছে কে জানে। 17 বছর তো অল্প সময় না। মিসির আলি বললেন, আমি বরং সন্ধ্যার দিকে একবার আসি। সন্ধ্যার দিকে আসার দরকার নেই, সামনের সপ্তাহে খোঁজ নিয়ে যাবেন। তথ্যটা জানা আমার খুব দরকার। 17 বছর আগে বাথরুমে অল্প বয়সী একটা ছেলে মারা গিয়েছিল। এই থানায় কোনো জিডি এন্ট্রি করা হয়েছে কিনা, পোস্টমর্টম হয়েছে কিনা, হয়ে থাকলে তার রিপোর্ট। ওসি সাহেব বিরক্ত গলায় বললেন, মিসির আলি সাহেব, দেশটা বিলেত আমেরিকা না, বাংলাদেশ। এই দেশে 1 সপ্তাহ আগের জিনিস পাওয়া যায় না। আপনি এসেছেন 17 বছর আগের ব্যাপারটা নিয়ে। আমার খুব প্রয়োজন ছিল। 17 বছর আগে কী ঘটেছিল তা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। বর্তমানে কী ঘটছে তা নিয়ে মাথা ঘামান। পাওয়া যাবে না বলছেন? পাওয়া না যাবারই কথা। রেকর্ড নিশ্চয়ই কোথাও রাখা হয়। তা রাখা হয়, ফাইলের গুদামে পড়ে থাকে, একসময় পোকায় কাটে। আমার ধারণা আপনি যে রেকর্ডের কথা বলছেন তা এখন উই পোকার পেটে। খুঁজে দেখবেন না? উই পোকার পেট চিরে খুঁজতে বলছেন? জি না, গুদামের কথা বলছি। বললাম তো খোঁজা হচ্ছে। তাহলে সন্ধ্যাবেলা একবার আসি। ওসি সাহেব হতাশ গলায় বললেন, আসুন। শুধু সন্ধ্যায় না, রাতে একবার আসুন, মাঝরাতেও আসুন। আপনি মনে হচ্ছে আমার উপর বিরক্ত হচ্ছেন। হ্যাঁ হচ্ছি, পুলিশে কাজ করি বলে কি বিরক্তও হতে পারবো না? অনেক আজব চিড়িয়া আমি আমার পুলিশি জীবনে দেখেছি, আপনার মতো দেখিনি। আপনার বিরক্তি উৎপাদন করছি বলে দুঃখিত। শুধু বিরক্তি না ভাই, আপনি আরও অনেক জিনিস উৎপাদন করছেন, তার মধ্যে রাগও আছে। নেহাত হোম ডিপার্টমেন্টের চিঠি আছে বলে কিছু বলিনি। মিসির আলি হাসলেন। ওসি সাহেব বিব্রত গলায় বললেন, হাসছেন কেন? মিসির আলি বললেন, আর হাসবো না, তবে আমি আসব। সন্ধ্যা 7টার দিকে আসব। ডাক্তার মুশফিকুর রহমান, MRCP, প্রফেসর, পিজি হাসপাতাল। ওসি সাহেবের মতোই বিরক্ত চোখে তাকিয়ে আছেন। ডাক্তারদের সময়ের দাম আছে। সেই দামি সময়ের অংশ নিতান্ত অকারণে কাউকে দিয়ে দেয়া যায় না। মুশফিকুর রহমান সাহেবের ধারণা মিসির আলি নামের মানুষটি নিতান্ত অকারণে তার সময় নিচ্ছে। তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত, কিন্তু দেয়া যাচ্ছে না। সভ্য সমাজের অনেক অভিশাপের মধ্যে একটা অভিশাপ হচ্ছে, যা করতে ইচ্ছা করে তা করা যায় না। ডাক্তার সাহেব বললেন, আপনাকে যা বলার তা তো বলেছি, তারপরেও বসে আছেন কেন? এক্ষুনি চলে যাব, শুধু একটা জিনিস জানার ছিল। ওসমান গনি সাহেব কি কখনো সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েছিলেন? আমি জানি না, আর জানলেও আপনাকে বলতাম না। ডাক্তারদের কিছু এথিক্যাল কোড মানতে হয়। রোগীর সম্পর্কে অন্যকে তথ্য না দেওয়া হচ্ছে তার মধ্যে একটি। কার কী অসুখ তা আমি অন্যদের বলবো না। কেন বলবেন না? ব্যাধি তো গোপন রাখার বিষয় নয়। দেখুন মিসির আলি সাহেব, আমি বুঝতে পারছি আপনি মানুষটি তর্কে পটু। আমি আপনার সঙ্গে তর্কযুদ্ধে যেতে চাচ্ছি না। ওসমান গনি সাহেবের ব্যক্তিগত চিকিৎসক হিসেবে তার সম্পর্কে আমি যা জানি তা আপনাকে বলেছি। এর বেশি কিছু জানি না।
শেষের দিকে তিনি কোনো ধরনের হ্যালুসিনেশনে ভুগছিলেন কি? আমার জানা নেই। একটু মনে করে দেখুন তো, তিনি কি কখনো কথা প্রসঙ্গে আপনাকে বলেছেন যে তিনি তীব্র ভয় পাচ্ছেন বা এই জাতীয় কিছু? হ্যাঁ, তা বলেছেন। বাথরুমে ঢুকলে তিনি ফিসফিস করে কথা শুনতে পান, যেন কেউ তার সঙ্গে কথা বলার চেষ্টা করছে। বাচ্চা ছেলের গলা, ছেলেটা তার নাম ধরে ডাকত। দুঃস্বপ্নও দেখতেন। তিনি একবার জানতে চাইলেন কেন এরকম হচ্ছে। উত্তরে আপনি তাকে কি বললেন? আমি বলি যে অতিরিক্ত টেনশনে এরকম হতে পারে। আমি তাকে টেনশন কমাতে বলি, তাকে ঘুমের ওষুধ দেই। কী ওষুধ দেন? এটা কি আপনার জানতে হবে? হ্যাঁ, জানতে হবে। ডাক্তার সাহেব খসখস করে কাগজে ওষুধের নাম লিখে মিসির আলির দিকে বাড়িয়ে দিলেন। শুকনো গলায় বললেন, এই ওষুধটা দেই। আরও কিছু জানতে চান? এই ওষুধ কীভাবে কাজ করে, কীভাবে নার্ভ শান্ত করে, এই জাতীয় কিছু? না, আর কিছু জানতে চাই না। আপনাকে যথেষ্ট বিরক্ত করা হয়েছে, ধন্যবাদ। মিসির আলি ঘর থেকে বেরোতে গিয়েও বেরুলেন না। আবার ফিরে এসে আগের জায়গায় বসলেন। ডাক্তার সাহেব কপাল কুঁচকে বললেন, কি হলো? একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি। ওসমান গনি সাহেবের মেয়ে নাদিয়া গনি, সে কি কখনো তার বাবার মতো সমস্যা নিয়ে আপনার কাছে এসেছিল? না, আসেনি। আপনার কথা কি শেষ হয়েছে? জি, শেষ হয়েছে। শেষ হয়ে থাকলে দয়া করে যান। দরজার কাছ থেকে আবার ফিরে আসবেন না। হোম মিনিস্টার সাহেব ফাইল থেকে মুখ না তুলেই বললেন, কেমন আছেন মিসির আলি সাহেব? জি, ভালো। ভালো থাকলেই ভালো। বসুন, হাতের কাজ শেষ হতে সময় লাগবে। আপনার যা বলার এর মধ্যেই বলতে হবে। আপনি আবার ভেবে বসবেন না, এটাও আমার এক ধরনের ভান। বেশি বেশি কাজ দেখাচ্ছি। মিসির আলি বসলেন। মিনিস্টার সাহেব ফাইলে চোখ রেখে সহজ গলায় বললেন, খবরের কাগজ পড়েছেন? জি না। পড়লে একটা ইন্টারেস্টিং খবর দেখতে পেতেন। আমার মন্ত্রিত্ব চলে যাচ্ছে, অন্য একজন আসছেন। সত্যি নাকি? না, সত্যি না, কিন্তু আমাদের দেশের লোকজন খবরের কাগজে যা পড়ে তাই বিশ্বাস করে। সবাই ঘটনা সত্যি বলে ধরে নিয়েছে, যে কারণে আজ আমার কাছে কোনো দর্শনার্থী নেই। অন্যদিন ওয়েটিং রুমে মানুষ গিজগিজ করত। আজ শুধু আপনি এসেছেন। খবরের কাগজ পড়েননি বলে এসেছেন। বললে হয়তো আসতেন না। এখন বলুন কি ব্যাপার? একটা পুরনো জিডি এন্ট্রি আমার দেখা দরকার। থানার সঙ্গে যোগাযোগ করেছি, তারা বলছে পাওয়া যাচ্ছে না। কত দিনের পুরনো? 17 বছর। তাহলে না পাওয়ারই সম্ভাবনা, তবু চেষ্টা করে দেখা যাবে। এখন বলুন, আপনার তদন্ত কত দূর? শুনেছি রোজভিলায় আছেন, সত্যি নাকি? হ্যাঁ। খুবই ভালো। এখন বলুন, কিছু পেয়েছেন? পেয়েছি। এর মধ্যে পেয়েও গিয়েছেন? কি পেয়েছেন? এটা যে হত্যাকাণ্ড, এ ব্যাপারে মোটামুটি নিশ্চিত হয়েছি। বাহ, ভেরি গুড। তাহলে হত্যাকারী কে বলে ফেলুন, শুনে দেখি চমকে উঠি কিনা। হত্যাকারী কে তা এখনও জানি না। হোম মিনিস্টার ফাইল বন্ধ করে সিগারেট ধরাতে ধরাতে বললেন, ছোটবেলায় ডিটেকটিভ বই খুব পড়তাম। এখনও পড়ি। একটা খুন হয়, বাড়ির সবাইকে খুনি বলে সন্দেহ হতে থাকে। যার ওপর সন্দেহ সবচেয়ে কম হয় সেই খুনি। আপনি ওই পদ্ধতি ব্যবহার করে দেখুন না কেন? এই মুহূর্তে কার ওপর আপনার সবচেয়ে কম সন্দেহ হচ্ছে? মিসির আলি কিছুক্ষণ চুপচাপ থেকে বললেন, এই মুহূর্তে সবচেয়ে কম সন্দেহ হচ্ছে আপনার উপর। হোম মিনিস্টার তীক্ষ্ণ গলায় বলল, তার মানে আপনি কি রসিকতা করার চেষ্টা করছেন? জি না স্যার, আমি রসিকতা করার চেষ্টা করছি না। ওসমান গনির পরিবারের সঙ্গে আপনি পরোক্ষভাবে হলেও জড়িত। এই পরিবারের সঙ্গে আপনার স্বার্থ জড়িত। ওসমান গনি আমার ছোটবেলার বন্ধু। মাঝে মাঝে ওর বাড়িতে গান শুনতে যেতাম। এর ভেতর স্বার্থ কী আছে? আপনি আপনার মেজ ছেলেকে নাদিয়ার সঙ্গে বিয়ে দেবার চেষ্টা অনেক দিন থেকে করছেন। নাদিয়া রাজি হচ্ছে না বলেই বিয়েটা হচ্ছে না। বন্ধুর কন্যার সঙ্গে বিয়ে দেবার ইচ্ছা হওয়াটা কি দোষণীয় কিছু? মোটেই দোষণীয় নয়, বরং এটাই স্বাভাবিক। আমি কিন্তু দোষণীয় বলিনি। আমি শুধু বলেছি এই পরিবারের সঙ্গে আপনার স্বার্থ জড়িত, প্রত্যক্ষভাবে হলেও জড়িত। কাজেই এই পরিবারে একটা হত্যাকাণ্ড ঘটলে আপনার কথাও ভাবা হবে। আপনাকে বাইরে রাখা হবে না। আমি যে নাদিয়ার সঙ্গে আমার ছেলের বিয়ে দিতে চেয়েছি, এটা আপনাকে কে বলল? নাদিয়া? জি না, সে বলেনি। নাদিয়ার সঙ্গে আমার কথাবার্তা খুব কমই হয়। সে বিব্রত বোধ করতে পারে বলে এই প্রশ্ন তাকে করিনি। তাহলে আপনি কার কাছ থেকে এই তথ্য জানলেন? এটা কি কোনো গোপন তথ্য যে কেউ জানবে না? বিয়ের আলোচনা কেউ গোপনে করে না। তাছাড়া আপনার ছেলেও তো অযোগ্য ছেলে না, খুবই যোগ্য ছেলে। কি করে জানেন? আমি আপনার ছেলের সঙ্গে কথা বলেছি। আই সি, আপনি দেখি চষে ফেলেছেন। গুড। চা খাবেন?
খেতে পারি। মিনিস্টার সাহেব চায়ের কথা বলে মিসির আলির দিকে ঝুঁকে এসে নিচু গলায় বললেন, আপনার কথা সত্যি, আমার স্বার্থ আছে। ভুল বললাম? স্বার্থ একসময় ছিল, এখন নেই। একসময় আমার ছেলেকে বিয়ে দিতে চেয়েছিলাম। ওসমান গনিকে অনেক অনুরোধ করেছি, সে কখনো হ্যাঁ বলেনি, আবার কখনো নাও বলেনি। আমার মধ্যে লোভ কাজ করেছে। ওসমান কোটিপতি, কিন্তু মিসির আলি সাহেব সেই লোভ এখন আর নেই। লোভের চেয়ে বাস্তবতা এখন বেশি কাজ করছে। আমি এখন মোটামুটি নিশ্চিত যে নাদিয়া নামের মেয়েটি পুরোপুরি উন্মাদ। মেয়েটা রাতে ঘুমায় না, বারান্দায় এ মাথা থেকে ও মাথা পর্যন্ত হাঁটে আর খিলখিল করে হাসে, সিগারেট টানে। আপনি তো ওই বাড়িতেই আছেন, আপনি লক্ষ্য করেছেন না? খিলখিল হাসি শুনিনি, তবে উনি রাত জাগেন তা সত্যি। আমি তো সত্যি কথাই আপনাকে বললাম। তদন্ত করছেন, ভালো মতো করুন। কেঁচো খুঁড়তে সাপও বের হয়ে যেতে পারে। চা চলে এলো। মিসির আলি চায়ের কাপ হাতে নিলেন। মিনিস্টার সাহেব নিলেন না। রাগী রাগী চোখে তিনি চায়ের কাপের দিকে তাকিয়ে রইলেন। মিসির আলি সাহেব। জি। আপনার কি ধারণা নাদিয়া মেয়েটি কিছু করেছে? এখনও বলতে পারছি না। তার পক্ষে করা কি সম্ভব? অসম্ভব কিছু না, সবই সম্ভব। কেন সে এটা করবে? মানসিকভাবে অসুস্থ হলেই করবে। তার মার কারণে একটা ছোট্ট বাচ্চা মারা গেছে, সেই থেকে তার মায়ের ওপর তীব্র ঘৃণা জন্মাতে পারে। ঘৃণা এক পর্যায়ে ইনসেনিটিতে রূপ নিতে পারে। বলা হয়ে থাকে নিতান্ত অপরিচিত একজনকে হত্যার চেয়ে পরিচিত একজনকে হত্যা অনেক সহজ। কেন? ঘৃণা ব্যাপারটি অপরিচিত কারো প্রতি থাকে না, কিন্তু পরিচিত জনের প্রতি থাকে। মিনিস্টার সাহেব বললেন, আমার ধারণা মেয়েটি কিছু করেনি, কিন্তু আমার স্ত্রী ধারণা করছে। আমার স্ত্রীর ধারণা এই মেয়ে পিশাচ ধরনের। তাকে বউ করে আনলে আমরা সবাই মারা পড়ব। মিসির আলি বললেন, স্যার আজ উঠি। মিনিস্টার সাহেব ক্ষীণ গলায় বললেন, আচ্ছা। রাত 11টায় নিয়ম মতো মিসির আলি বিছানায় ঘুমোতে গেলেন। এ বাড়িতে সে খুব অনিয়ম হচ্ছে। রোজ ঘুমোতে দেরি হচ্ছে, সকালের মর্নিং ওয়াক করা হচ্ছে না। মিসির আলির পরিকল্পনা হলো আজ থেকে আবার আগের নিয়মে ফিরে যাবেন। বিছানায় শুয়ে হাতের কাছে রাখা টেবিল ল্যাম্প জ্বালালেন। কিছুক্ষণ কোনো একটা বই পড়ে চোখ ক্লান্ত করবেন, এতে চট করে ঘুম চলে আসে। মিসির আলির হাতের বইটির নাম গোস্ট গার্ল। বইটির লেখিকা হলেন বিখ্যাত মনস্তত্ত্ববিদ টরি হেডেন। বইটি লেখা হয়েছে 9 বছর বয়সী এক মেয়ে জেডিকে নিয়ে। অসম্ভব রূপবতী এই বালিকা মানসিক প্রতিবন্ধী স্কুলে তার ছাত্রী ছিল। মেয়েটি পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু কখনো কথা বলতো না। তার শারীরিক কোনো অসুবিধা ছিল না, তবু সে থাকতো কুঁজো হয়ে। যদিও সোজা হয়ে দাঁড়ানো তার জন্য কোনো সমস্যা নয়। মনস্তত্ত্ববিদ টরি হেডেন এই আশ্চর্য মেয়েটির কথা ডিটেকটিভ উপন্যাসের চেয়েও রোমাঞ্চকর ভঙ্গিতে বর্ণনা করেছেন। মেয়েটির মনের ভেতরকার গোপন অন্ধকার এক এক করে আলোতে বের করে নিয়ে এসেছেন। মিসির আলি 200 পৃষ্ঠা পর্যন্ত একটানা পড়ে ঘড়ির দিকে তাকালেন। রাত 3টা বাজে। আরও 30 পৃষ্ঠা বাকি আছে। এখন শুয়ে পড়া উচিত, কিন্তু বইটি শেষ না করে ঘুমোতে যেতে তার ইচ্ছা করল না। আব্দুল মজিদ ফ্লাক্সে করে চা রেখে গেছে। তিনি 1 কাপ চা এবং পরপর 2টি সিগারেট খেলেন। সিগারেট খেতে খেতে জেডি মেয়েটির কথা ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তার মনে হলো এ জাতীয় মানসিক প্রতিবন্ধী বাংলাদেশেও আছে, কিন্তু তাদের সাহায্য করার জন্য টরি হেডেনের মতো প্রতিভাবান এবং নিবেদিত মনস্তাত্ত্বিক নেই। মিসির আলি আবার বই পড়া শুরু করার আগে বাথরুমে ঢুকলেন। আব্দুল মজিদ বারবার করে বলেছে গভীর রাতে বাথরুমে গেলে যেন দরজা কখনোই বন্ধ না করা হয়। মিসির আলি দরজা বন্ধ করলেন। কেন জানি তার একটু ভয় লাগলো। সম্ভবত গোস্ট গার্ল পড়ার কারণে এটা হয়েছে। সাময়িকভাবে হলেও ভয়ের একটা বীজ মনের গভীরে ঢুকে গেছে। চোখে পানি দেবার জন্য ট্যাপ খুললেন। আশ্চর্য ব্যাপার, ট্যাপে 1 ফোঁটাও পানি নেই। চোখ মুখ জ্বালা করছে, মুখে পানির ঝাপটা দেওয়া দরকার। তার ঘরে বোতলে পানি আছে। মিসির আলি বাথরুমে দরজা খুলতে গিয়ে বিস্ময় অভিভূত হলেন। দরজা খোলা যাচ্ছে না, দরজা বন্ধ। পরপর 2বার চেষ্টা করলেন, নব ঘোরানোই যাচ্ছে না। আশ্চর্য তো, ফুলের গন্ধ পাওয়া যাচ্ছে, হালকা গন্ধ, কিন্তু পাওয়া যাচ্ছে। তিনি নব ছেড়ে দিয়ে দরজা থেকে সরে দাঁড়ালেন। তাকে খানিকটা ভীত বলে মনে হলো। তিনি নিঃশব্দে বাথরুমের অন্য প্রান্তে সরে গেলেন এবং ছোট শিশুদের মতো হাঁটু গেড়ে বসে গেলেন। আর তখনই বাথরুমের বাতি নিভে গেল। ঘর হলো নিকষ অন্ধকার।
এত অন্ধকার মিসির আলি এর আগে কখনো দেখেননি। আলোর ক্ষীণরেখা সব অন্ধকারেই থাকে, কিন্তু বাথরুমে তাও নেই। তার শরীর কাঁপছে, বুক ধড়ফড় করছে। এগুলো আর কিছুই না, সেন্স ডিপ্রাইভেশনের ফল। কেউ হঠাৎ অন্ধ হয়ে গেলে ভয়াবহ মানসিক আঘাতের সম্মুখীন হয়। তারও তাই হচ্ছে, চোখ থেকেও কিছুই দেখতে পাচ্ছেন না। মিসির আলি বসে আছেন চুপচাপ, তার পকেটে সিগারেটের প্যাকেট এবং দেশলাই আছে। ইচ্ছা করলে তিনি দেশলাই জ্বালাতে পারেন, জ্বালাবেন না, বরং উবু হয়ে একটা বড় ধরনের কোনো ঘটনার জন্য অপেক্ষা করতে লাগলেন। সেই ঘটনা ঘটল। তিনি পরিষ্কার শুনলেন, তার কানের কাছে শিশুদের মতো গলায় কে একজন ডাকল, মিসির আলি, এই মিসির আলি। জবাব দেবার ইচ্ছা প্রাণপণে দমন করে তিনি পাথরের মূর্তির মতো স্থির হয়ে রইলেন। এক চুলও নড়লেন না। আবার সেই অশরীরী শব্দ হলো। বাথরুমের ভেতরে আবার বালক কণ্ঠে কে যেন বলল, মিসির আলি, তুমি কোথায়? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? একটু হাসির শব্দও যেন পাওয়া গেল। তারপর দীর্ঘ নিঃশ্বাসের শব্দ। মিসির আলি নিজেকে আরও ছোট করে বসে রইলেন আগের জায়গায়। তিনি যে ভঙ্গিতে গুটিসুটি মেরে বসে আছেন তাকে বলে মাদার্স ওম্ব পজিশন। মায়ের পেটে শিশুরা এভাবেই থাকে। বসে থাকার এই ভঙ্গিটি ভয় কাটাতে সাহায্য করে, কারণ মায়ের জরায়ু এমন এক স্থান যেখানে ভয়ের কোনো কারণ নেই। শিশুর জন্য এই পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান। ভয় পেলেই এই জায়গাটির জন্য মানুষের মনে এক ধরনের ব্যাকুলতা জাগে। মিসির আলি ভয় কাটানোর প্রচলিত পদ্ধতিগুলো নিয়ে দ্রুত ভাবছেন। ভয় কাটানোর সর্বজনীন স্বীকৃতি পদ্ধতি হচ্ছে নগ্ন হয়ে যাওয়া। বলা হয়ে থাকে, ভৌতিক কোনো কারণে ভয় পেলে নগ্ন হওয়া মাত্রই ভয় অর্ধেক কমে যায়। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কী হতে পারে? মিসির আলির মাথায় আসছে না। মায়ের পেটে আমরা নগ্ন হয়েছিলাম, এই কি ব্যাপার? এটা নিয়ে একসময় ভাবতে হবে। ভয় কাটানোর আরেকটি পদ্ধতি হলো বড় বড় নিঃশ্বাস নেওয়া। এই পদ্ধতির পিছনে বৈজ্ঞানিক যুক্তি আছে। বড় বড় নিঃশ্বাস নেবার অর্থ বেশি করে অক্সিজেন নেওয়া। শরীরে বেশি অক্সিজেন যাওয়া মানে মস্তিষ্কে অক্সিজেন যাওয়া। তীব্র পিপাসা হচ্ছে, বুক শুকিয়ে কাঠ। এত ভয় পাচ্ছেন কেন? বন্ধ ঘর, অশরীরী কণ্ঠ, ফুলের গন্ধ, জমাট অন্ধকার, এর বাইরেও কি কিছু আছে? মিসির আলি নিজের নাড়ি ধরলেন। নাড়ি খুব দ্রুত চলছে। কত দ্রুত তা অবশ্য তিনি ধরতে পারছেন না। সঙ্গে ঘড়ি নেই। মনে হচ্ছে বাথরুমের এই অন্ধকার ঘরে সময় আটকে গেছে। কখনো বোধ হয় ভোর হবে না। আইনস্টাইনের থিওরিটি অব রিয়েলিটি। সময় স্লোথ হয়ে গেছে। ভোর হতে কত বাকি? এক সময় সামান্য আলোর আভা দেখা গেল। ভোর বোধ হয় হয়ে যাচ্ছে। মিসির আলি বাথরুমের দরজায় হাত রাখলেন। দরজা খুলে গেল। তার ঘরের দরজা বন্ধ। দরজা খুলে তিনি বাইরে এলেন। আকাশ ফর্সা হলেও চারদিকে এখনও অন্ধকার। এই অন্ধকারে সবুজ শাড়ি পরে নাদিয়া ঘুরছে। মিসির আলিকে দেখে সে খুশি খুশি গলায় বলল, আরে আপনি কি রোজ এত ভোরে ওঠেন? মিসির আলি সিগারেট ধরাতে ধরাতে বললেন, রোজ উঠি না, আজ উঠলাম। ভেরি গুড। আসুন একসঙ্গে খানিকক্ষণ হাঁটি। চা দিতে বলছি। চা খেতে খেতে হাঁটার মধ্যে অন্য এক ধরনের আনন্দ আছে। মিসির আলি বাগানে নেমে এসে বললেন, আমি আজ চলে যাব। আপনার বাড়িতে বেশ আনন্দে সময় কেটেছে, আপনাকে ধন্যবাদ। নাদিয়া ভ্রু কুঁচকে বলল, আজ চলে যাবেন? আপনি কি সমস্যার সমাধান করেছেন? হ্যাঁ করেছি। আপনি সকালে নাস্তা খাবার সময় এ বাড়িতে যারা উপস্থিত আছে সবাইকে ডাকুন। আমি সবার সামনে ব্যাখ্যা করব। সবার সামনে ব্যাখ্যা করার দরকার নেই, আমাকে বলুন। আমি সবার সামনেই বলতে চাই। নাদিয়া কিছুক্ষণ স্থির চোখে মিসির আলির দিকে তাকিয়ে হেসে ফেলল। মিসির আলিও হাসলেন। মেয়েটি আজও সবুজ শাড়ি পরেছে। মেয়েটি বোধ হয় কালার ব্লাইন্ড। একমাত্র কালার ব্লাইন্ডেরই বিশেষ কোনো রঙের প্রতি দুর্বলতা থাকে। মিসির আলি বললেন, রবীন্দ্রনাথ যে কালার ব্লাইন্ড ছিলেন তা কি আপনি জানেন? না, জানি না, আপনার কাছে প্রথম শুনলাম। রবীন্দ্রনাথ ছিলেন কালার ব্লাইন্ড। তিনি সবুজ রং দেখতে পেতেন না। নাদিয়া বলল, তাতে তার সাহিত্যের বা গানের কোনো ক্ষতি হয়নি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি হঠাৎ করে কালার ব্লাইন্ডের প্রশ্ন তুললেন কেন? এমনি তুললাম, কোনো কারণ নেই।
আপনি কি সত্যি সত্যি রহস্যের মীমাংসা করেছেন? মনে হয় করেছি। মনে হয় বলছেন কেন? আপনি কি নিশ্চিত না? না, প্রকৃতি মানুষকে ট্রুথ স্পর্শ করার অনুমতি দিয়েছে, কিন্তু অ্যাবসোলিউট ট্রুথকে স্পর্শ করার অনুমতি দেয়নি। ওইটি প্রকৃতির রাজত্ব। মানুষের সেখানে প্রবেশাধিকার নেই। বাড়ির সবাই এসেছে। মিসির আলি তাদের চোখে মুখে কৌতূহল এবং সেই সঙ্গে চাপা উদ্বেগ লক্ষ্য করলেন। সবচেয়ে বেশি চিন্তিত মনে হচ্ছে সাফাকাতকে। সে রীতিমতো ঘামছে, ঘন ঘন ঢোক গিলছে। মিসির আলি কীভাবে শুরু করবেন বুঝতে পারছেন না। নাদিয়া বলল, বলুন কি বলবেন, চুপ করে আছেন কেন? মিসির আলি সিগারেট ধরালেন। সিগারেটে লম্বা টান দিয়ে খানিকক্ষণ কেশে গলা পরিষ্কার করে শুরু করলেন। কাল রাতে আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম। আমার বাথরুমের দরজা বন্ধ হয়ে গিয়েছিল, বাতি নিভে গিয়েছিল। আমি অশরীর একটি কণ্ঠ শুনলাম। একটা বাচ্চা ছেলে আমার নাম ধরে ডাকলো, ফুলের গন্ধ পেলাম। আপনারা বুঝতেই পারছেন ভয়াবহ ব্যাপার। আমি আতঙ্কে অস্থির হয়ে গেলাম। অথচ মজার ব্যাপার হচ্ছে, আমি কিন্তু এ জাতীয় একটি পরিস্থিতির জন্য মনে মনে তৈরি ছিলাম। আমি জানতাম একদিন না একদিন এ ঘটনা আমার ক্ষেত্রে ঘটবে। দরজা বন্ধ হয়ে যাবে, বাতি নিভে যাবে, গলার আওয়াজ শুনবো, ফুলের গন্ধ পাবো। আমি খুব ভালোভাবে জানতাম পুরো ব্যাপারটা সাজানো। তারপরেও আমি প্রচণ্ড ভয় পেয়েছি। আমি আমার নিজের ভয় থেকেই বুঝতে পারছি ওসমান গনি সাহেব এবং তার স্ত্রী কী পরিমাণ ভয় পেয়েছেন। তার স্ত্রী সম্পর্কে আমি নিশ্চিত নই, কিন্তু আমি নিশ্চিত যে ওসমান গনি সাহেবকে এই অবস্থার ভেতর দিয়ে যেতে হয়েছিল। আমার ধারণা তিনি আমার চেয়ে 1000 গুণ বেশি ভয় পেয়েছেন, কারণ তিনি জানেন না যে পুরো ব্যাপারটা সাজানো। তিনি ধরেই নিয়েছেন যা ঘটেছে সবই সত্যি। একটা ভয়ঙ্কর ভৌতিক কাণ্ড তিনি প্রত্যক্ষ করেছেন। এর সঙ্গে তিনি জড়িয়েছেন একটি শিশুর অপমৃত্যু। নাদিয়া মিসির আলিকে থামিয়ে দিয়ে তীক্ষ্ণ গলায় বলল, সাজানো ঘটনা কেন বলছেন? সাজানো ঘটনা বলার পেছনে আপনার যুক্তি কী? যুক্তির অংশে যাবার আগে আপনি আমার কিছু প্রশ্নের জবাব দিন। আপনার বাবার মৃত্যু ঘটেছিল বাথটাবে, তাই না? হ্যাঁ। কতটুকু পানি ছিল বাথটাবে? অল্প পানি ছিল। আপনার নিশ্চয়ই মনে আছে ওই রাতে কলে পানি ছিল না। আমার তেমন কিছু মনে পড়ছে না। পানি আছে কি না তা নিয়ে মাথা ঘামানোর মতো মনের অবস্থা আমার ছিল না। মিসির আলি সিগারেট ধরাতে ধরাতে বললেন, পানি না থাকাটাই কিন্তু স্বাভাবিক। পানি থাকলে বাথটাবে পানিতে পূর্ণ হয়ে যেত। বন্ধ দরজা ভেঙে বাথরুমে ঢুকলে আপনি দেখতেন তখন কল দিয়ে পানি পড়ছে। আপনি নিশ্চয়ই তা দেখেননি। নাদিয়া বলল, আমি এত কিছু লক্ষ্য করিনি, তবে বাথরুম থেকে পানি পড়ছে কি না তাও দেখিনি। বাথরুমে পানি ছিল কি না তা এত জরুরি কেন? জরুরি কেন বলছি, এক এক করে বলি। ছোটবেলায় আমরা এক ধরনের খেলা খেলতাম, খেলার নাম টক্কা খেলা। পেঁপে গাছের পাতা দিয়ে খেলাটা খেলা হতো। পেঁপে গাছের পাতায় লম্বা ডাঁটাটা ফাঁপা। সেই ফাঁপা ডাঁটায় মুখ লাগিয়ে একজনের কানের কাছে ডাঁটার অন্য প্রান্ত নিয়ে বিকট চিৎকার করা, টক্কা টক্কা। এই হচ্ছে টক্কা খেলা। শব্দ শুনে কানে তালা লেগে যেত। পেঁপে পাতার ডাঁটা না নিয়ে একটা লম্বা নল যদি নেওয়া হয়, সেই নলে মুখ লাগিয়ে কেউ কথা বললে নলের অন্য প্রান্তে যে আছে সে কথা শুনবে। শব্দ প্রবাহিত হয় বায়ুর মাধ্যমে। নলের ভেতর আছে বায়ু। এখন দেখা যাক বাথরুমে কী ঘটেছে। আমার নিজের অভিজ্ঞতা বলি। দরজা আটকে যাবার কিছুক্ষণ পর আমি ঠিক আমার কানের কাছে একটা বাচ্চা ছেলের গলা শুনলাম। ভয়ঙ্কর ব্যাপার তো বটেই, তবে ঘটনা কিন্তু সহজ। এক ধরনের টক্কা খেলা। নাদিয়া তীক্ষ্ণ গলায় বলল, টক্কা খেলা মানে? মিসির আলি বললেন, বাচ্চা ছেলের পেতাত্তা আমার সঙ্গে কথা বলেনি। পেতাত্তা সেজে অন্য কেউ কথা বলেছে। খুব সম্ভব একটি মেয়ে কথা বলেছে। মেয়ের গলার স্বর বাচ্চাদের মতোই হাই পিচের হয়ে থাকে। সে কথা বলেছে অন্য কোনো বাথরুমে বসে, বাথরুমের পানির ট্যাপের কাছে মুখ নিয়ে। যেহেতু নলে কোনো পানি নেই, ফাঁপা নল, সেহেতু টক্কা খেলার মতোই শব্দ ভেসে এসেছে আমার বাথরুমে। এই হলো ব্যাপার। নাদিয়া তীক্ষ্ণ কণ্ঠে বলল, মিসির আলি সাহেব, পানির ট্যাঙ্ক ভর্তি থাকে পানিতে। পানির ট্যাপ পুরোপুরি পানিশূন্য হতে হলে ট্যাঙ্ক খালি হতে হবে। কিন্তু আমার ধারণা ট্যাঙ্ক থেকে যে পাইপ এসেছে সেই পাইপে স্টপার লাগানো আছে। অর্থাৎ ট্যাঙ্ক ভর্তি রেখেও স্টপার আটকে দিয়ে পানির পাইপ খালি করা যায়। যে কোনো একটা ট্যাপ খুলে রাখলেই পাইপের সব পানি বের হয়ে আসবে। সাফাকাত বলল, স্যার ঠিক কথাই বলেছেন। পাইপের মুখে একটা চাবি আছে। আমার মনে আছে ওই রাতে পানি ছিল না। আমি চাবিতে গন্ডগোল আছে কিনা দেখার জন্য ছাদে গিয়েছিলাম।
মিসির আলি বললেন, এখন আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা হচ্ছে ভয় দেখানোর জন্য। এমন ভয় যেন সেই ভয়ে হৃদস্পন্দন থেমে যায়। বাথরুমের দরজা বন্ধ করাও খুব সহজ। বাইরে থেকে কেউ খুব শক্ত করে হাতে নবটা চেপে ধরলেই হবে। সাফাকাত বলল, স্যার কিছু মনে করবেন না, আপনার ঘরের ব্যাপারটা ধরুন। আপনার বাথরুমের নব চেপে ধরতে হলে আপনার শোবার ঘরে ঢুকতে হবে, কিন্তু আপনার শোবার ঘর ছিল তালাবদ্ধ। হ্যাঁ, তালাবদ্ধ ছিল, কিন্তু সাফাকাত সাহেব আপনি ভুলে যাচ্ছেন কেন? এ বাড়ির প্রতিটি বন্ধ দরজা চাবি দিয়ে বাইরে থেকে খোলা যায়। কাজেই এমন কেউ আমার ঘরে ঢুকেছে যার কাছে চাবির গোছা। আমি যতদূর জানি এ বাড়িতে 2 সেট চাবি আছে। এক সেট আছে নাদিয়া গনির কাছে, অন্য সেট মিউজিক লাইব্রেরি ঘরের ড্রয়ারে। কেউ একজন চাবি দিয়ে দরজা খুলে আমার ঘরে ঢুকেছে। এক হাত দিয়ে চেপে ধরেছে আমার বাথরুমের নব, অন্য হাতে বাথরুমের সুইচ নিভিয়ে দিয়েছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন এ বাড়ির প্রতিটি বাথরুমের সুইচ বাইরে। কাজেই যে ভয় পাওয়াতে চাচ্ছে তার জন্য খুব সুবিধা হয়ে গেল। বুঝতেই পারছেন ভয় দেখানোর এই ভয়ঙ্কর খেলা একজনের পক্ষে সম্ভব নয়। খুব কম করে হলেও দুজনের টিম দরকার। খুব ভালো টিম ওয়ার্ক ছাড়া এ কাজ হবে না। একজন বাথরুমের দরজার নব চেপে ধরে থাকবে, অন্যজন অন্য বাথরুমের ট্যাপে মুখ লাগিয়ে কথা বলবে। আপনাদের আমি আগেই বলেছি, আমাকে যে ভয় দেখানো হবে এই বিষয়ে আমি পুরোপুরি নিশ্চিত ছিলাম এবং মনে মনে তার জন্য অপেক্ষা করছিলাম। মানসিক প্রস্তুতি ছাড়াও অন্য ধরনের প্রস্তুতিও আমার মধ্যে ছিল। রাতের বেলা আমি যতবার বাথরুমে যেতাম ততবারই বাথরুমের বাইরের নব কয়েক ফোঁটা সিলভার নাইট্রেটের দ্রবণ দিয়ে রাখতাম। দ্রবণটা পানির মতো বর্ণহীন। 2-1 ফোঁটা দ্রবণে নবটা ভেজা ভেজা থাকতো। বাথরুমের নব ভেজা থাকা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। যে ভয় দেখাতে আসছে সে কোনো কিছু না ভেবেই নবে হাত দেবে, সঙ্গে সঙ্গে তার হাতে দাগ পড়ে যাবে। সিলভার নাইট্রেটের দাগ কঠিন দাগ, সপ্তাহখানেক থাকবেই। আমি আরও একটি জিনিস করেছি। বাথরুমের দরজার সামনে যে দাঁড়াবে তার পায়ের ছাপ যেন ভালো মতো পড়ে তার ব্যবস্থা করেছি। কেটস জুতার ছাপ আমার বাথরুমের দরজার সামনে আপনারা দেখতে পাবেন। জুতার নাম্বার হচ্ছে 12। আব্দুল মজিদ এই জাতীয় জুতা পরে। আব্দুল মজিদ যদি তার হাত খুলে তাহলে সেখানে আমরা সিলভার নাইট্রেটের দাগ দেখতে পাবো বলেই আমার ধারণা। কেউ কোনো কথা বলছে না, সবাই স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। শুধু সালেহার চোখ ভেজা, চোখে গভীর বিস্ময় নিয়ে তাকিয়ে আছে মজিদের দিকে। আব্দুল মজিদের দুহাত মুঠিবদ্ধ। সে বসে আছে মাথা নিচু করে। সে কারো দিকেই তাকাচ্ছে না। মিসির আলি আব্দুল মজিদকে সম্পূর্ণ অগ্রাহ্য করে নিজের মনের কথা বলে যেতে লাগলেন। ফুলের গন্ধের ব্যাপারটা আপনাদের বলি। আমি ফুলের গন্ধ পেয়েছিলাম। এটা আসলে ছিল জর্দার গন্ধ। আসতো আব্দুল মজিদের মুখ থেকে। জর্দা খাওয়ার কারণে সে সবসময় জর্দার গন্ধ নিয়ে বেড়ায়। নিজেই তা বুঝতে পারে না, কারণ এই গন্ধে সে অভ্যস্ত। আব্দুল মজিদের ওপর সন্দেহ হবার আরেকটি কারণ হচ্ছে সে একসময় রানা কনস্ট্রাকশনে প্লাম্বিং মিস্ত্রি হিসেবে কাজ করেছে। কাজেই শূন্যনলের ভেতর শব্দ পরিচালনার ব্যাপারে সে জানত। জানা বিদ্যাই সে ব্যবহার করেছে। এখন আসা যাক হত্যাকাণ্ডগুলো কিভাবে করা হলো। প্রথম হত্যা। নাদিয়ার মার মৃত্যুর জন্য আব্দুল মজিদ এবং তার মা দায়ী নয় বলেই আমার বিশ্বাস। শিশুটি মারা যাবার পর এই মহিলা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তীব্র অপরাধবোধের কারণে বাথরুমে গেলেই তার মনে হতো বাথরুমের দরজা বোধহয় আর খুলবে না। এগুলো আমার অনুমান। ভয় পেয়ে হার্ট ফেল করে তিনি বাথরুমে মারা যান। ওসমান গনিকে হত্যার জন্য আব্দুল মজিদ এবং তার মা এই ব্যাপারটি সুন্দর করে ব্যবহার করে সুযোগ পেলেই তারা ভয় দেখাতে থাকে। বাড়িতে ভয়ঙ্কর এক আবহাওয়াও তারা তৈরি করে, সবাইকে ভয় দেখায়, যাতে সবার মনে এই ধারণা হয় যে বাড়িতে ভৌতিক কিছু আছে। এটা আর কিছুই না, পরিবেশ তৈরি করা। মজিদ আশা করতে থাকে ওসমান গনির স্ত্রী যেভাবে মারা গেছেন ওসমান গনি সেইভাবেই মারা যাবেন, ভয় পেয়ে হার্ট ফেল করবেন। তাই হয়, সুন্দর একটি হত্যাকাণ্ড ঘটে যায়। সুন্দর এই কারণে যে হত্যাকারী হত্যা করে অনেক দূর থেকে। প্রচলিত আইনে এ জাতীয় হত্যাকারীদের বিচার আমাদের ধারণায় সম্ভব নয়। এখন হত্যার মোটিভে আসি। মোটিভ জটিল নয়, সহজ। পরিবারের 3 সদস্যের 2 জন শেষ, একজন বাকি। সেই একজন শেষ হলে বিপুল সম্পত্তি চলে যাবে আব্দুল মজিদ এবং তার মার হাতে, কারণ এরাই ওসমান গনির নিকট আত্মীয়। আমার যা বলার আমি বলেছি। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কেউ কোনো প্রশ্ন করলো না। মিসির আলি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আমি আমার নিজের আস্তানায় চলে যাব।
আমার কাজ শেষ। নাদিয়া, আপনি কি আপনার ড্রাইভারকে একটু বলে দেবেন আমাকে পৌঁছে দিতে? নাদিয়া পাথরের মতো মুখ করে বসে আছে। মনে হচ্ছে না মিসির আলির কোনো কথা সে শুনতে পেয়েছে। মিসির আলি আব্দুল মজিদের মার দিকে তাকিয়ে বললেন, আপনার একটি কথা আমার খুব ভালো লেগেছে। আপনি বলেছিলেন, আল্লাহ বলেন, নিয়তিকে গালি দিও না, কারণ আমিই নিয়তি। এটা কোথায় আছে বলুন তো? কোন সূরা? বৃদ্ধা জবাব দিলেন না। স্থির চোখে মিসির আলির দিকে তাকিয়ে রইলেন। মিসির আলি বললেন, নাদিয়া বলেছিলেন আপনি নাকি খুব সুন্দর গল্প বলতে পারেন। আমার খুব ইচ্ছা একদিন এসে আপনার গল্প শুনি, যদি অনুমতি দেন। একদিন এসে আপনার গল্প শুনব। আচ্ছা, আজ তাহলে যাই। গাড়ি মিসির আলিকে নিয়ে রওনা হয়েছে। তিনি আশা করেছিলেন এ বাড়ি ছেড়ে রওনা হবার সময় নাদিয়া এসে বিদায় দেবে, কিছু বলবে। নাদিয়া দোতলা থেকে নিচে নামেনি। বাড়ি ছেড়ে যাবার সময় এই মেয়েটির সুন্দর মুখ আরেকবার দেখতে ইচ্ছা করছিল। জানতে ইচ্ছা করছিল সবুজ শাড়ি এই মেয়েটির এত প্রিয় কেন। জানা গেল না। মিসির আলি খুব ক্লান্ত বোধ করছে। তার অনেক দিনের সাথী তীব্র মাথার যন্ত্রণা আবার ফিরে এসেছে। চোখ জ্বালা করছে, তাকিয়ে থাকতে পারছেন না। গাড়ির সিটে হেলান দিয়ে তিনি চোখ বন্ধ করে আছেন। রহস্যের জট খোলার মধ্যে তীব্র আনন্দ আছে, সেই আনন্দ তিনি পাচ্ছেন না, কারণ রহস্যের একটি অংশের জট তিনি খুলতে পারেননি। একটি অংশ এখনও অমীমাংসিত। অম্বিকাবাবু কেন তাকে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়ালেন? তিনি কি আগাম জানতেন এমন কিছু ঘটতে যাচ্ছে? যদি জানতেন তাহলে কিভাবে জেনেছেন? ওসমান গনির কথাবার্তা থেকে আঁচ করেছিলেন? তিনি কখনো ওসমান গনির বাসায় যেতেন না। দূর থেকে এত বড় ঘটনা কি আঁচ করা সম্ভব? তাহলে কি তার জ্যোতিষশাস্ত্র তাকে সাহায্য করেছে? না, তা হয় না। জ্যোতিষশাস্ত্র বলে কিছু নেই। অম্বিকাবাবু কেন ওসমান গনির বাড়িতে কখনো যেতেন না? মিসির আলির মনে ক্ষীণ সন্দেহ, হয়তোবা ওসমান গনির পালক পুত্রটি অম্বিকাবাবুর। তিনি তার নিজের ছেলেকে এদের হাতে তুলে দেন। তা যদি হয় তাহলে অম্বিকাবাবুর ওসমান গনির বাড়িতে না যাওয়ার একটা ব্যাখ্যা দাঁড় করানো যায়। ব্যাখ্যাটি পুরোপুরি গ্রহণযোগ্য নয়। অম্বিকাবাবু কেন তার ছেলেকে দিয়ে দেবেন? এ জাতীয় ঘটনা দরিদ্রের মধ্যে ঘটে। অম্বিকাবাবু হতদরিদ্রের মধ্যে পড়েন না। তিনি একজন স্কুল শিক্ষক। তাছাড়া পুত্রের স্থান হিন্দু সমাজে অনেক উপরে। মুখাগ্নিতে পুত্রের প্রয়োজন। মৃত্যুর পর পিতামাতার স্থান হয় পুনম নরকে। এমন অবস্থায় কেউ তার নিজের ছেলেকে দিয়ে দিবে, তা বিশ্বাস্য নয়। মিসির আলি আশা করেছিলেন গুলশান থানার ওসি সাহেব এ ব্যাপারে তাকে সাহায্য করবেন। ছেলেটির অপঘাতে মৃত্যুর পর নিশ্চয়ই থানায় জিডি এন্ট্রি করা হয়েছিল। সেখানে ছেলেটির সত্যিকারের বাবার নাম থাকার কথা। কিন্তু ওসি সাহেব কোনো সাহায্য করতে পারেননি। 17 বছরের পুরনো কাগজপত্র জোগাড় করা যায়নি। তবে এই রহস্যের সমাধান তেমন জটিল নয়। অম্বিকাবাবু এবং তার কন্যাকে জিজ্ঞেস করলে জানা যাবে। এমনও হতে পারে অম্বিকাবাবুর পুত্রের যখন 6 মাস বয়স তখন তার স্ত্রী মারা যান। ছোট্ট শিশুটিকে নিয়ে অম্বিকাবাবু খুবই বিব্রত বোধ করতে থাকেন। অতসীকে জিজ্ঞেস করলে জানা যাবে কবে তার মা মারা গিয়েছেন। মিসির আলির কেন জানি জানতে ইচ্ছা করছে না। থাকুক না কিছু রহস্য অমীমাংসিত। প্রকৃতির সব রহস্য মানুষকে জানাতে চায় না, কিছু নিজের কাছে লুকিয়ে রাখতে চায়। থাকুক না সেই সব রহস্য লুকানো। সব জানতেই হবে এমন কোনো কথা আছে? সারা রাতের অনিদ্রা এবং ক্লান্তির কারণে হয়তোবা মিসির আলি তন্দ্রার মতো হলো। তন্দ্রার মধ্যেই তিনি একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে 7-8 বছরের একটি বালককে দেখা গেল। বালকটি ছুটতে ছুটতে তার কাছে এসে থমকে দাঁড়ালো। লজ্জা পেয়ে মাথা নিচু করল। মিসির আলি বললেন, কিছু বলবে খোকা? ছেলেটি নাসূচক মাথা নাড়ল। স্বপ্নের মধ্যে মিসির আলির মনে হলো এই সেই ছেলে যে বাথরুমে কঠিন মৃত্যুকে গ্রহণ করেছে। মিসির আলি বললেন, তুমি বাথরুমে মারা গিয়েছিলে তাই না খোকা? ছেলেটি হ্যাঁসূচক মাথা নাড়ল। বুঝলে খোকা, এ হচ্ছে নিয়তি। নিয়তিকে দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ নিয়তিই হচ্ছে আল্লাহ। ছেলেটি আবার হ্যাঁসূচক মাথা নাড়ল। মিসির আলি বললেন, তুমি কিছু বলতে চাইলে বলতে পারো। ছেলেটি নিচু গলায় বলল, আপনি আমার আপাকে বিপদ থেকে রক্ষা করেছেন। আমি আপনার জন্য উপহার নিয়ে এসেছি। কী উপহার তা বলবো না। ছেলেটি খুব হাসতে লাগলো। মিসির আলির ঘুম ভেঙে গেল। অন্য যে কেউ এই স্বপ্নে অভিভূত হতো, মিসির আলি হলেন না, কারণ তিনি জানেন উত্তপ্ত মস্তিষ্কের কল্পনাই স্বপ্ন হিসেবে তার কাছে এসেছে, এর বেশি কিছু নয়। গাড়ির ড্রাইভার বলল, গান দেবো স্যার? মিসির আলি হ্যাঁ না কিছুই বললেন না।
ড্রাইভার গান দিয়ে দিল। মিসির আলি চোখ বন্ধ করে গান শুনতে লাগলেন। এসো করো স্নান নবধারা জলে, এসো নিপবনে ছায়াবিথি তলে। মিসির আলির মনে হলো ধারা জলে স্নানের এই আমন্ত্রণ সবার জন্য, কিন্তু কেউ তা গ্রহণ করে না। নিপবন থাকে শূন্য।